ক্যাফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে এবং এই আনুষঙ্গিক বিষয়গুলো দেখব। তো তো শুরু করা যাক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে। তো আমরা এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো এইখানে নর্মাল কনভেনশনাল যে স্টিম বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে তার সাথে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে এইখানে একটা সাইকেল থাকে, সেটা হচ্ছে যে স্টিম সাইকেল, এবং ওইখান থেকে আমরা স্টিম থেকে আমরা পাওয়ার সাইকেলটা পাচ্ছি। এইখানে যেটা থাকে ওই স্টিম সাইকেলকে চালাতে গিয়ে আর একটা প্রাইমারি সাইকেল থাকে, সেটা হচ্ছে যে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এবং এইখানে একটা প্রাইমারি সাইকেল থাকে। তো এইখানে আমরা দেখি যে এই যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এখানে একটা কনক্রিট স্ট্রাকচার। এই স্ট্রাকচারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কালার কম্বিনেশনগুলো দেখলে বুঝতে পারবো যে এইখানে একটা লাল রঙের একটা সাইকেল এবং লাল হলুদের একটা সাইকেল চলতেছে, আর এইদিকে একটা সবুজ রঙের একটা নীল রঙের একটা সাইকেল চলতেছে। তো এই যে লাল রঙের এই সাইকেলটা, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এইখানে প্রাইমারি সাইকেল বলা হচ্ছে, আর এইখানে এটাকে সেকেন্ডারি সাইকেল বলা হচ্ছে। তো আমাদের এই যে প্রাইমারি তে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, এবং এইখানে রিঅ্যাক্টরটাকে এখানে হচ্ছে আমরা কিছু কম্পোনেন্ট দেখব, যে কন্ট্রোল রড, তারপরে মডারেটর এটা আসলে এইভাবে বোঝা যাবে না। কন্ট্রোল রডগুলো এর ভিতরের দিক দিয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফুয়েল রডের চারপাশ দিয়ে একটা মডারেটর থাকবে। তারপরে এটা হচ্ছে এবং এই পুরাটাকে মিলে বলা হচ্ছে প্রেসার রিঅ্যাক্টর ভেসেল। এই রিঅ্যাক্টর ভেসেলে এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে যে এর একটা কুল্যান্ট সর্বত্র এই সবসময় এর মধ্য দিয়ে চলতে থাকবে। এটা এরপরে আসলো প্রেশারাইজার, তারপরে একটা স্টিম সাইকেল, এবং এই এখানে একটা হিট এক্সচেঞ্জার আছে। এখন এখানে কাজটা কিভাবে হচ্ছে আমরা একটু আস্তে আস্তে দেখব। জাস্ট আমরা মেন ইকুইপমেন্টগুলো কী কী সেগুলো একটু দেখে নিচ্ছি, যে ওভারভিউ একটা। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা জানি যে নিউক্লিয়ার রিয়াকশান একটা চেন রিয়াকশান। আমরা যখন দেখি যে একটা নিউটন দিয়ে একটা ইউরেনিয়ামকে আঘাত করা হবে, তখন এখানে একটা বিস্ফোরণ হবে। এই বিস্ফোরণে একটা হিট উৎপন্ন হবে। এই হিটটাকে কাজে লাগিয়ে যদি এই হিটটাকে ক্যারি করার জন্য এর মধ্যে দিয়ে একটা কুল্যান্ট, এই যে লাল একটা ফ্লুইড দেখা যাচ্ছে, এই ফ্লুইডটা হচ্ছে আমাদের একটা কুল্যান্ট। এই কুল্যান্টটা এই যে রিঅ্যাক্টরে যে হিটটা উৎপন্ন হচ্ছে এটাকে যখন ক্যারি করে আমরা যদি এখান থেকে নিয়ে এসে একটা হিট এক্সচেঞ্জারের মধ্যে নিয়ে আসি, অর্থাৎ শেল অ্যান্ড টিউব টাইপের যদি হয় একটা হিট এক্সচেঞ্জার, তাহলে এই হিট এক্সচেঞ্জার দেখা গেল এই যে এই কুল্যান্ট যেটা এর মধ্যে আমি ধরে নিলাম এখানে একটা লাইট ওয়াটার আছে, বা এই ধরনের একটা সলিড থাকতে পারে, গ্রাফাইট থাকতে পারে, বা গ্যাসিয়াস কোনো মিডিয়াম থাকতে পারে। তো সেই মিডিয়ামটাকে আমি হিট আপ করলাম, এই যে লাল রঙের যে ফ্লুইডটা মুভিং আছে সেটাকে আমি হিট আপ করলাম। হিট আপ করে নিয়ে এসে একটা হিট এক্সচেঞ্জারের মধ্যে নিয়ে আসলাম। এখন হিট এক্সচেঞ্জারে তো অবশ্যই দুইটা মিডিয়াম থাকে। তো এইখানে একটা মিডিয়াম পেলাম, এই যে লাল রঙের যেটা, আমরা এখানে যেটা কুল্যান্ট। এখানে এই রিঅ্যাক্টরের ভিতরে আমরা জানি কি নিউক্লিয়ার রিঅ্যাকশানের ফলে আমরা জানলাম যে এখানে হিট উৎপন্ন হয়। এই হিটটাকে অ্যাবজর্ব করার জন্য অবশ্যই যদি আমরা জানি যে নিউক্লিয়ার রিঅ্যাকশানগুলো দুইটা প্রসেসে হয়, একটা হচ্ছে কন্ট্রোলড আর একটা হচ্ছে আনকন্ট্রোলড যখন হয় তখন সেটা তো নিউক্লিয়ার যে বোম সেটা। এখন কন্ট্রোল তখন এটা রিঅ্যাক্টরের মধ্যে হচ্ছে। তো সেই হিটটাকে যদি আমি কন্ট্রোল না রাখতে পারি তাহলে তো এই রিঅ্যাক্টরের মধ্যে সেটাকে রাখা সম্ভব না। এখন এটাকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে, একটা কুলিং সিস্টেম লাগবে। এই কুলিং সিস্টেমটাই হচ্ছে এই লাল ফ্লোয়িং ফ্লুইডটা। তো এই ফ্লুইড এখানে হিটটা ক্যারি করে এখানে হিট এক্সচেঞ্জারে নিয়ে আসতেছে। এখন এই হিট এক্সচেঞ্জারের মধ্যে এসে
এই কুল্যান্টটাই হচ্ছে হট বডি, অর্থাৎ এখন এই হিট এক্সচেঞ্জারে কি করবে, হিট রিলিজ করবে। এখন তাই যদি হয় তাহলে এইখানে যদি আমি এই হিট শেল অ্যান্ড টিউব একটা হিট এক্সচেঞ্জার ধরলাম, সেখানে যদি আমি ওয়াটার দেই আবার, সেই ওয়াটার তাহলে এই হিটের কারণে এসে কি হবে, বয়েল হওয়া শুরু করবে। কারণ এখানে যে হিটটা উৎপন্ন হচ্ছে সেটা মোটামুটি 200+। তাহলে অবশ্যই আমাদের এই হিটটা দিয়ে পানি গরম করা সম্ভব এবং স্টিম জেনারেট করা সম্ভব। তাহলে এইখানে যে হিট এক্সচেঞ্জারটা আমরা বলতেছি এটা অ্যাকচুয়ালি স্টিম জেনারেটর, এটা অ্যাকচুয়ালি স্টিম জেনারেটর। এখন এই স্টিম জেনারেটর অর্থাৎ বয়লার, অর্থাৎ এটা একটা বয়লার। এইখান থেকে তাহলে আমরা কোথায় নিব, একটা টারবাইনে নিব। টারবাইনে নিলে আমার এইখান থেকে আমি টারবাইন ওয়ার্ক পাচ্ছি। দ্যাট মিনস এই টারবাইন ওয়ার্কটাকে আমরা জেনারেটরে কাপলিং করে দিলে আমি ইলেকট্রিসিটি পাবো। এখন তাহলে স্টিম জেনারেট হচ্ছে এখানে বয়লারে, এবং এই স্টিমটা টারবাইন থেকে বের হয়ে এটা কন্ডেন্সারে আসবে, কন্ডেন্সার থেকে ফিড পাম্প দিয়ে আবার বয়লারে যাবে। তার মানে এখানে একটা র্যাঙ্কিন সাইকেলের মতো সাইকেল চলতেছে। কিন্তু এই র্যাঙ্কিন সাইকেলকে আমরা জানি যে বয়লারে হিট স্টিম উৎপন্নর জন্য আমাদের একটা হিট লাগে, হিট সোর্সটা এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে আসতেছে। এটাই হচ্ছে আমাদের কনভেনশনাল স্টিম জেনারেশনের সাথে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডিফারেন্স। নর্মালি এখানে যেমন কন্ডেন্সার, কুলিং টাওয়ার থেকে পানি এসে কন্ডেন্সারে যে স্টিমটাকে কন্ডেন্স করে আবার সেটা বয়লারে আসে, সেটা কুলিং টাওয়ার হয়েও হতে পারে, অথবা রিভার থেকে যে আবার কুল করে রিভারে চলে যেতে পারে। অর্থাৎ এটা একটা ওপেন সাইকেলও হতে পারে, আবার ক্লোজ সাইকেলও হতে পারে। এটা গেল। এখন এইখানে আরও কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। রিঅ্যাক্টরের মধ্যে পার্টগুলো কি, একটা হচ্ছে কন্ট্রোল রড, ফুয়েল রড, মডারেটর। এর বাহিরে আমরা যেটা দেখতে পাচ্ছি কুল্যান্ট পাম্প যেটা আছে সেটা থাকলো, এর উপরে একটা দেখতে পাচ্ছি প্রেশারাইজার। প্রেশারাইজারের কাজ কি সেটা আমরা দেখব। তো এই হচ্ছে আমাদের মূলত একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আমরা এখন আসলে আস্তে আস্তে ভিতরের দিকে যেতে থাকি। তো শুরুতে আমরা দেখি যে নিউক্লিয়ার রিয়াকশানটা কি। তো আমরা জানি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রিয়াকশান যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের ফিশন, নিউক্লিয়ার ফিশন। তো নিউক্লিয়ার ফিশন যদি হয় তাহলে আমরা দেখি যে নিউক্লিয়ার ফিশনে কি হয়, যে এইখানে একটা যদি তেজস্ক্রিয় যদি পার্টিকেল থাকে, বা এইখানে ধরে নিলাম ইউরেনিয়াম 235, তো এটাকে বলা হচ্ছে একটা নিউক্লিয়ার এলিমেন্ট। এখন এইখানে যদি একটা স্লো নিউটন দ্বারা এটাকে আঘাত করা হয় তাহলে এটা কি হবে, এইখানে এটার বিস্ফোরণ ঘটবে, এবং এইখান থেকে যেটা হবে সেটা হচ্ছে এই ফিশন হলো, এবং এই যে স্প্লিট হয়ে যাওয়াটা, এই ইউরেনিয়াম 235 এটা স্প্লিট হয়ে যাওয়া, এটাকেই বলা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিশন। এবং এই ফিশনের ফলে ফিশন ফ্র্যাগমেন্ট পেলাম আমরা। এটা হতে পারে বেরিলিয়াম 141, এটা হতে পারে ক্রিপ্টন 93। তো এই দুইটা ফ্র্যাগমেন্ট আমরা পেলাম। এখন এর ফলে এই যে একটা স্লো মোশনের একটা নিউট্রন এসে একে আঘাত করলো, এর ফলে আমরা প্রায় 2.5 টাইমস নিউটন পাবো। এই 2.5 টাইমসের মধ্যে একটা হবে ফার্স্ট, এটা হবে ওয়ান নিউটন, ফার্স্ট নিউটন হবে। অর্থাৎ এইটা ক্যাপাবল কিসের জন্য ক্যাপাবল, আরও একটা নিউক্লিয়ার রিয়াকশানের জন্য ক্যাপাবল। এখন এরপরে আসি, আর একটা থাকবে
0.6 টাইমস ফার্স্ট নিউটন, আরও একটা থাকবে 0.9, তাহলে 0.9, 0.6, 1.5 এবং 1, এই হচ্ছে টোটাল 2.5 টাইমস নিউটন তৈরি হচ্ছে। এর সাথে আমরা গামা রে বা এক্স রে এগুলো আসবে, এরপর এখান থেকে আসবে হিট, এবং ধরা হয়ে থাকে যে এইটা 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট হিট জেনারেট করে। এই হিউজ পরিমাণ হিটটাই হচ্ছে আমাদের মেন প্রয়োজনীয় জিনিস, যেটা কিনা আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করব। কিসের জন্য ইউজ করব? স্টিম জেনারেশনের জন্য। এই হিটটাকে আমরা একটা কুল্যান্ট দ্বারা অ্যাবজর্ব করাবো, এবং এই অ্যাবজর্ব করার পরেই এইটাকেই আমি কি করব, এটাকে আমরা ইউজ করব স্টিম জেনারেশনের জন্য। কিন্তু এইখানে তো একটা ঝামেলা থেকে গেল, সেটা হচ্ছে একটা ফার্স্ট মোশনের একটা নিউটন থেকে গেল, যে কিনা আবার একটা বিস্ফোরণ ঘটাতে সক্ষম। তাহলে এইটাকে আমার কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল যদি না করতে পারি, এটা কন্ট্রোলের জন্য এখানে একটা মডারেটর লাগবে। এই মডারেটর দিয়ে এই ফার্স্ট মোশনের নিউটনটাকে আমরা স্লো মোশনের একটা নিউটনে নিয়ে আসব, এবং সে আবার একটা রিয়াকশান ঘটাবে। তো এইভাবে চলতে থাকবে। যখন এই ফিশনটা একটার পর একটা সাইকেল ধরে চলতে থাকবে, তখন সেটাকে বলা হবে চেইন রিয়াকশান। অর্থাৎ আমরা যদি একটু এইভাবে দেখি, যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিউটন, একটা টার্গেট নিউক্লিয়াস আছে এখানে। এই নিউটন এই তিনটা এখানে দেখতে পাচ্ছি, তিনটা অংশে ভাগ হয়ে গেল, এবং দুইটা আমরা প্রোডাক্ট পেলাম। এখানে যেমন বেরিলিয়াম পেলাম, একটা ক্রিপ্টন পেলাম, আর একটা হচ্ছে যে 6.6 টাইমস, 0.9 টাইমস এবং একটা 1 টাইমস একটা হচ্ছে নিউটন পেলাম। এগুলো মডারেটর দিয়ে আমরা কন্ট্রোল ওয়েতে আমরা যখন আসব, তখন সেটা হবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভিতরের রিয়াকশান। যদি এই মডারেটর দিয়ে এই ফার্স্ট মোশনের নিউটনটাকে আমরা কন্ট্রোল না করি, তাহলে সেটা হবে নিউক্লিয়ার বোম। তো এই অনেক বিভিন্ন বইয়ে আমরা যখন দেখি যে ইউরেনিয়াম একটা নিউট্রনের সাথে বিক্রিয়া করার ফলে, অর্থাৎ এখানে এই টার্গেট সেলে একটা নিউটন দ্বারা আঘাত করার পরে যেটা হয়, একটা প্লুটোনিয়াম তৈরি হলো, এবং সেখান থেকে আমরা এক এক বই এক এক রকম দেখি যে বেরিলিয়াম, ক্রিপ্টন, কোনোটাতে জেনন, কোনোটাতে তো এই ধরনের বিভিন্ন রিয়াকশান হবে, এবং এখানে দুইটা করে নিউক্লিয়াস, আলটিমেটলি এগুলো একটা করে আবারও তেজস্ক্রিয় একটা নিউক্লিয়াস তৈরি করলো। এবং এগুলোকে ফার্দার যদি আবার একটা নিউটন দ্বারা স্ট্রাইক করানো হয় এই নিউক্লিয়াসগুলোকে, তাহলে আবার একটা বিস্ফোরণ হবে, এবং সেই বিস্ফোরণের জন্য পরবর্তী আবার একটা সেলে আসবে, এবং এইভাবে চলতে থাকবে। এবং এই জন্য এটাকে বলা হচ্ছে চেইন রিয়াকশান। এই জন্য এটাকে বলা হচ্ছে চেইন রিয়াকশান। অর্থাৎ চেইন রিয়াকশানে কি হয় আমরা একটু দেখি, যে চেইন রিয়াকশান, ইউরেনিয়াম এক্সিস্ট অ্যান আইসোটোপ ইন ফর্ম অফ U-235 বলা হচ্ছে, হুইচ ইজ আনস্টেবল। আমরা দেখলাম এখানে আনস্টেবল। আমরা যদি এইভাবে দেখি যে এখানে স্লো মোশনে একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস আসলো, ফার্স্ট মোশনে তৈরি হলো, মডারেটর দিয়ে কন্ট্রোল করে স্লো মোশনে একটা আসলো, এখানে আবার একটা নিউক্লিয়াসে আঘাত করলো, এবং এইখান থেকে দুইটা ফার্স্ট নিউটন পেলাম। এভাবে আবার একটা স্লো আসলো, এইভাবে আর একটা নিউক্লিয়াসকে সে আঘাত আনলো। এইভাবে একটা সাইকেল চলতে থাকবে, এবং এইটাকে চেইন আকারে যখন চলতে থাকবে, তখন আমরা আর এই প্রত্যেকটা স্ট্রাইকের ফলে আমরা কি পাবো, একটা করে এনার্জি পাবো, এবং সেটা হচ্ছে প্রায় 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট।
এই এনার্জি পাওয়াটাই আমার জন্য জরুরি। এখন কেন আমি কন্ট্রোলড ওয়েতে করব? কারণ আমার পাওয়ার জেনারেশনটা হয়, দেখা গেল একটা পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি বলা হচ্ছে যে 300 মেগাওয়াট বা 400 মেগাওয়াট, তখন আমার এই মেগাওয়াটটাকে আমার কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আমার এনার্জি সোর্সটা হঠাৎ করে বেড়ে যাওয়া যাবে না, এবং এটা ফ্রিকোয়েন্সির উপরে প্রভাব ফেলবে। এই জিনিসটা হচ্ছে পুরা সিস্টেমটাই আমার ধ্বংস হয়ে যেতে পারে, জন্য এটাকে কন্ট্রোল করতে হবে। তো এই জন্য আমার এখানে মডারেটর ইউজ করা হচ্ছে। তো যেটা বলা হচ্ছে যে হোয়েন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম অফ ইউরেনিয়াম স্প্লিট, দ্য নিউট্রনস রিলিজড হিট আদার অ্যাটম। অর্থাৎ এই নিউটন এখান থেকে একটা নিউটন একে একটা নিউক্লিয়াস, ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াসকে আঘাত করলো, এখান থেকে একটা নিউটন বের হলো এবং এইটা আবার আর একটা অ্যাটমকে হিট করলো এবং স্প্লিট দেম ইন টার্ন, এইভাবে স্প্লিট হতে থাকবে। মোর এনার্জি ইজ রিলিজড ইচ টাইম অ্যানাদার অ্যাটম স্প্লিট, দিস ইজ কল্ড এ চেইন রিয়াকশন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2.5 টাইমস একটা এনার্জি প্রডিউস হলো, এবং এইখানে আমরা দেখলাম এই যে 3টা অংশে ভাগ হয়ে গেল। তো ধরে নেওয়া হচ্ছে যে এই যে 1 টাইম যেটা, অর্থাৎ সরাসরি একটা নিউট্রন যেটা, সেটা হচ্ছে যে চেইন রিয়াকশনের জন্য সাস্টেইন করবে এবং এটা আমাদের জন্য দরকার। এবং এটা 0.9, ওইটা হচ্ছে যে ওই যে স্প্লিটের জন্য যে ক্যাপচার্ড হয়ে যাওয়া ইউরেনিয়াম 238 এটা। অর্থাৎ এখানে আমরা আরও কিছু জিনিস দেখব, ক্ল্যাডিং আছে বা ফার্টিলাইন এটা আছে, এই জিনিসগুলোর জন্য এটা ইউজ হবে। এবং 0.6 এটা ইজ পার্টলি অ্যাবজর্ব বাই কন্ট্রোল রড, কুল্যান্ট, মডারেটর অ্যান্ড পার্টলি স্কেপ। এই স্কেপটা হচ্ছে আমাদের জন্য আবার একটা বাধা, যে সে এইখান থেকে বের হতে চাইবে। এত কিছুর পরেও কন্ট্রোল রড আছে, কুল্যান্ট আছে, মডারেটর আছে, সব কিছুর দ্বারা অ্যাবজর্ব হচ্ছে, তারপরেও একটা অংশ হতে পারে সেটা স্কিপ করতেছে। এখন আমরা দেখি যে একটা নিউক্লিয়ার, এখন এই যে কন্ট্রোল জিনিসটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেইটা এখানে একটা ফর্মুলা আছে যে এই কন্ট্রোল সিস্টেমটা কিভাবে চলবে। তো এখানে একটা ফ্যাক্টর বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এবং এটাকে কে দ্বারা প্রকাশ করা হচ্ছে, কে ইজ ইকাল টু ইফেক্টিভ মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। আর পি হচ্ছে রেট অফ প্রোডাকশান অফ নিউটন। এখন এ হচ্ছে কম্বাইন্ড রেট অফ অ্যাবজর্পশন অফ নিউটন, রেট অফ লিকেজ অফ নিউটন ই। এখন ধরে নিলাম কে ইজ ইকাল টু 1, দ্যাট মিন্স পি ইজ ইকাল টু এ প্লাস ই। অর্থাৎ রেট অফ প্রোডাকশান অফ নিউটন এবং কম্বাইন্ড রেট অফ অ্যাবজর্পশান, আর এটা হচ্ছে লিকেজ। অ্যাবজর্পশান এবং লিকেজ এবং প্রোডাকশান যদি সমান হয়ে যায়, তার মানে একটা চেইন রিয়াকশান যতটুকু তৈরি হচ্ছে ততটুকু হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে এবং লিকেজ হচ্ছে। লিকেজ মিন্স পরবর্তী স্টেপে যাওয়ার জন্য প্রস্তুতি। তো যদি তাই হয়, তাহলে একটা স্টেডি স্টেট কন্ডিশনে একটা নিউক্লিয়ার চেইন রিয়াকশান চলতে থাকবে। যদি কে ইজ গ্রেটার দেন 1 হয়, দ্যাট মিন্স এটা বড় হয়ে যাচ্ছে। যদি তাই হয়, তাহলে এটা একটা সাবক্রিটিক্যাল অবস্থানে আসবে। যদি কে ইজ লেস দেন 1 হয়, তাহলে এটা একটা যদি কে ইজ গ্রেটার দেন 1 হয়, তাহলে সেটা একটা সুপার ক্রিটিক্যাল অবস্থানে যাবে। যদি কে ইজ লেস দেন 1 হয়, তাহলে সেটা একটা সাব ক্রিটিক্যাল অবস্থানে যাবে। তো আমাদের জন্য কখনো কখনো সুপার দরকার হবে এবং কখনো কখনো সাব দরকার হবে এবং কখনো কখনো স্টেডি স্টেট দরকার হবে। এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা এই জন্যই জরুরি, কারণ এটা একটা পাওয়ার প্ল্যান্টে আমরা ইউজ করতে যাচ্ছি, কারণ আমার লোড কমাতে হবে, কখনো বাড়াতে হবে, এবং এই লোড কমানো বাড়ানো মিন্স আমাদের টোটাল যে ফ্রিকোয়েন্সিটা, আমাদের ওভারঅল যে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, এটাকে একটা কনস্ট্যান্ট সিস্টেম মেনটেন করে রাখা। তো এইটা রাখতে গেলে আমাদের এই যে লোড কমানো বাড়ানোর সাথে সাথে এই স্টেডি স্টেট কন্ডিশন বলা হোক বা সুপার ক্রিটিক্যাল হোক আবার সাব ক্রিটিক্যাল হোক, সবগুলোই আমার মেনটেন করতে হবে। এই জন্য এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা আমার জরুরি। অর্থাৎ আমরা যে নিউক্লিয়ার এই যে রিয়াকশানে দেখতে পাচ্ছি, চেইন রিয়াকশানে, যে এইখানে একটা তৈরি হচ্ছে, এখানে যা
এইটা একটা স্টেডি স্টেট কন্ডিশন তৈরি করবে, কখন আমার বেশি দরকার, কখন আমার কম দরকার, এই জিনিসগুলা। তো আমরা দেখি মেইন কম্পোনেন্ট অফ এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আমরা ওখানে অলরেডি দেখছি প্রথমেই যে একটা অ্যানিমেশন, একটা ইমেজে দেখলাম যে নিউক্লিয়ার ফুয়েল, মডারেটর আছে, কন্ট্রোল রড আছে, রিফ্লেক্টরটা আমরা দেখি নাই। তো রিঅ্যাক্টর ভেসেল, বায়োলজিক্যাল শিল্ডিং, ওই যে কনক্রিট যে শিল্ড দেখলাম সেটা, এবং একটা হচ্ছে কুল্যান্ট। তো আমরা এটার একটা এখন আবার একটা ইমেজ দেখি, এগুলো আলোচনা করি। তো কন্ট্রোল রড, প্রথমে আসি নিউক্লিয়ার ফুয়েলে। নিউক্লিয়ার ফুয়েল কোনগুলা? এটা হচ্ছে যে এই যে এইখানে যে ফুয়েল রড যেটা আছে, ফুয়েল রড যেটা, সেটা ফুয়েল রড কী রকম, যে এইখানে এরকম একটা রড, এর ভিতরে যেমন আমাদের রিফিলগুলো আছে কলমের, তো এরকম আমরা এই টর্চ লাইটের ব্যাটারিগুলো যখন এরকম ভিতরে একটার পর একটা সাজাই, এরকম একটা করে ফুয়েলের প্লেট থাকবে, ফুয়েল প্যালেট। তাহলে ফুয়েল প্যালেট থাকবে এরকম, একটা একটা করে ফুয়েল প্যালেট এই কন্ট্রোল রডের ভিতরে থাকবে, একটার পর একটা সাজানো থাকবে এরকম। টর্চ লাইটের ব্যাটারিগুলো যখন আমরা এইভাবে সাজাই তখন যেরকম হয় ওই রকম কিছুটা। তো এইগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফুয়েল। তো নর্মালি নিউক্লিয়ার ফুয়েল হিসাবে ইউজ হচ্ছে ইউরেনিয়াম 233, 35 এবং প্লুটোনিয়াম 239 এরকম। এবং অবশ্যই এগুলো হতে হবে ফিশনেবল ম্যাটেরিয়াল, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া যেটা সেটা হতে হবে, এবং এটার অবশ্যই এই ফিশনটাকে আমরা চেন রিয়াকশানে নিয়ে আসব, তাহলেই আমরা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এনার্জি সোর্স হিসাবে সেটাকে কাউন্ট করতে পারবো। এরপরে আসলো মডারেটর। মডারেটরগুলো কোনগুলো? এই যে ফুয়েল রডগুলো আছে, ফুয়েল রডগুলোর চারিদিকে একটা লেয়ার থাকবে। এটা আমরা এইভাবে বলতে পারবো না, তবে এর সাথেই একটা লেয়ার থাকবে, সেই লেয়ারগুলোকে আমরা বলবো এটা হচ্ছে মডারেটর। তো মডারেটরের কাজ কি? চেন রিয়াকশান, এর আগে আমরা দেখলাম যে চেন রিয়াকশানে যে ফাস্ট মুভিং যে নিউট্রনগুলো প্রডিউস হচ্ছে সেইগুলোকে কন্ট্রোল করা। মডারেটর মনে রাখা জরুরি যে মডারেটর কখনোই এই নিউট্রনগুলো, ফাস্ট নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করে না, বরং মডারেটরের ভিতরে যে এটা ধরা গেল এটা একটা মডারেটর, এই মডারেটরের ভিতরের যে নিউক্লিয়াসগুলো আছে, এই নিউট্রনটা এসে এই মডারেটরের নিউক্লিয়াসের সাথে কোলাইড হলো। এই কলিশনের ফলে এর যে ফাস্ট মুভিং ছিল এর একটা এনার্জি লস হলো। এই কলিশন থেকে বের হয়ে এনার্জি লস করে সে স্লো মুভিং একটা নিউট্রনে ইমপ্রুভ করলো। এই যে কোলাইডিং সিস্টেমটা, এই কাজটাই করতেছে মডারেটর। তাহলে মডারেটর কাজ টু ইমপ্রুভ দ্য ইউটিলাইজেশন অফ দিস নিউট্রনস, দেয়ার স্পিড ইজ রিডিউস, ইট ইজ ডান বাই কোলাইডিং দেম উইথ দ্য নিউক্লিয়ার অফ দ্য আদার ম্যাটেরিয়াল হুইচ ইজ লাইটার, ডাজ নট ক্যাপচার দ্য নিউট্রনস। অবশ্যই আমি বললাম যে অ্যাবজর্ব করবে না নিউট্রনগুলোকে, বাট স্ক্যাটার্স দেম। ইজ সাস কলিশন কজেস লস অফ এনার্জি, ওই যে এনার্জি লস করলো, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য ফাস্ট মুভিং নিউট্রনস ইজ রিডিউসড। এবং এগুলো হয় গ্রাফাইট, ভারী পানি, বেরিলিয়াম, এই ধরনের ম্যাটেরিয়াল। তারপরে আসলো কন্ট্রোল রড। এখন কন্ট্রোল রডের কাজ কি? তো মডারেটর দেখি যে মডারেটর এইরকম, যেমন আমি বললাম যে ফুয়েল রডগুলো যেটা থাকবে, আমরা জানি যে ফুয়েল রডের মধ্যে এরকম ইউরেনিয়াম, ওই যে বললাম ব্যাটারির মতো এরকম সাজানো থাকবে, এবং এইখান থেকে এই লেয়ারগুলো, এগুলোই হচ্ছে মডারেটর। এই যে লেয়ারটা, এটাই হচ্ছে মডারেটর। তো এই মডারেটর অর্থাৎ এগুলো হচ্ছে মডারেটর। তো এরপরে আসি আমরা
কন্ট্রোল রড হচ্ছে সিলিন্ড্রিক্যাল অর শিট ফর্ম আর মেড অফ বোরন অর ক্যাডমিয়ামের অথবা বোরনের তৈরি কিছু রড, এই যে এগুলো কন্ট্রোল রড। তো এই কন্ট্রোল রডের আবার একটা কাজ আছে, যে আমরা যেমন দেখলাম মডারেটর কিন্তু অ্যাবজর্ব করে না, মডারেটর নিউটনগুলোকে, ফাস্ট মুভিং নিউটনগুলোকে অ্যাবজর্ব করে না, কিন্তু কন্ট্রোল রড কী করবে, এগুলোকে কখনো অ্যাবজর্ব করবে, কখনো ডাম্পস ডাউন করে দিবে, কখনো আবার সেগুলোকে পুরোটাই পাস হওয়ার জন্য ছেড়ে দিবে, যাতে করে তার মানে কি, যে নিউট্রন ছেড়ে দেওয়া মানেই হলো আমার চেইন রিয়াকশান পরবর্তী স্টেপে যাওয়া, অর্থাৎ আরেকটা ফিশনের জন্য প্রস্তুতি নেওয়া। এইখানে নিউটন ছেড়ে দেওয়া মানেই হচ্ছে, বের হয়ে আসা মানেই হচ্ছে আর একটা কলিশন হওয়া, একটা নিউক্লিয়াসের সাথে আঘাত করা, তার মানে একটা বোমবার্ডেন হওয়া, এবং সেখানে আর একটা এনার্জি সোর্স তৈরি হওয়া। অর্থাৎ যখন দেখব যে আমার লোড ভেরিয়েশনটা বাড়তেছে কমতেছে, এর সাথে আমার নির্ভর করবে যে কন্ট্রোল রড এর ভিতরে এটাকে একটা সিস্টেম, এখানে একটা মেকানিজম আছে, কন্ট্রোল রডের উপরে একটা ড্রাইভ মেকানিজম থাকবে, এখানে একটা ড্রাইভ মেকানিজম থাকবে কন্ট্রোল রডকে অটোমেটিক ওঠা নামানোর জন্য। এই যে কন্ট্রোল রডগুলো যখন ভিতরে নেমে গেল, কন্ট্রোল রডের কাজ হচ্ছে যে এই ফাস্ট মুভিং নিউটনগুলোকে অ্যাবজর্ব করা। তো যখন এগুলো এই যে ফুয়েল রডের মাঝে বসে গেল, অর্থাৎ এর সাথে একটা কলিশন হলো, একটা ইউরেনিয়ামের সাথে একটা স্লো মোশনে আসা একটা নিউটনের বোমবার্ডেন হলো, এখানে একটা বিস্ফোরণের জন্য এনার্জি তৈরি হলো। এখন এর ভিতরে যখন একটা কন্ট্রোল রড চলে আসলো, তাহলে এই যে এর পরের যে আরও একটা নিউটন পাস হওয়া, সেটা বন্ধ হয়ে গেল, তার মানে কন্ট্রোল রড সেটাকে অ্যাবজর্ব করে নিল। একইভাবে কন্ট্রোল রড, তার মানে কন্ট্রোল রড যখন ডাউন হচ্ছে তখন সেটাকে অ্যাবজর্ব করতেছে এবং এনার্জিটার সোর্সটাকে কমায় দিচ্ছে। অর্থাৎ আমার এনার্জি সোর্স কমা মানে কুল্যান্টের হিট অ্যাবজর্পশান কমে যাওয়া, কুল্যান্টের হিট অ্যাবজর্পশান কমে যাওয়া মানে আমার স্টিম জেনারেশন কমে যাওয়া, স্টিম জেনারেশন কমা মানে আমার পাওয়ার প্রডিউস কমে যাওয়া, অর্থাৎ লোড কমে আসা। আবার যখন আমার লোড বাড়ানো লাগবে, তখন আমি শুরুটা হবে এনার্জি সোর্স বাড়ানো, এনার্জি সোর্স বাড়ানো, কুল্যান্টের হিট গেইন বেড়ে যাওয়া এবং স্টিম প্রোডাকশান বেড়ে যাওয়া, আলটিমেটলি লোড বেড়ে যাওয়া। আমি লোড বেড়ে যাওয়া মিন্স আমার পাওয়ার জেনারেশন বেড়ে যাওয়া, তার মানে কন্ট্রোল রড যখন ডাউন ওয়ার্ডে যাবে তখন আমার এনার্জি কমে যাবে, যখন আপে যাবে তখন বেড়ে যাবে, এবং সম্পূর্ণ বন্ধ করারও একটা সিস্টেম আছে এটাতে, এবং এটা কন্ট্রোল রড দিয়েই সম্ভব। এরপরে আসলো রিফ্লেক্টর। তো রিফ্লেক্টরটা আমরা এখানে দেখাচ্ছি না, এই রকম জায়গায় থাকবে যে এই যে পুরো যে রিঅ্যাক্টর শেলটা আছে, এই যে আমরা দেখলাম যে প্রথমের দিকেই আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে এখানে দেখলাম শুরুতেই দেখছি যে 0.6 ইজ পার্টলি অ্যাবজর্ব বাই কন্ট্রোল রড, আমরা দেখলাম কন্ট্রোল রডের এটা কুল্যান্ট মডারেটর সবই দেখছি, অ্যান্ড পার্টলি স্কেপ, এবং এই যে এটা বের হয়ে গেল এইখান থেকে কিছু পার্শিয়ালি কিছুটা বের হয়ে গেল, বের হয়ে গিয়ে এটা কোথায় লাগবে, এই যে রিঅ্যাক্টর ভেসেলটা আছে এই ভেসেলের গায়ে ধাক্কা লাগবে। তো যদি আমরা এরকম একটা মেটেরিয়াল এখানে প্লেস করতে পারি যেটা কি না রিফ্লেক্ট করবে, এটার সাথে ধাক্কা খেয়ে আবার ব্যাক করবে, তো এই ধরনের একটা নিউটনটাকে আমরা যদি ব্যাক করাইতে পারি, তাহলে আমার কিছুটা এনার্জি রিসোর্স আমার তৈরি হলো। অর্থাৎ দি নিউটন প্রডিউস ডিউরিং দ্য ফিশন প্রসেস উইল বি পার্টলি অ্যাবজর্ব বাই ফুয়েল রড, মডারেটর, কুল্যান্ট অ্যান্ড স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল এটসেট্রা। নিউটনস লেফট আনঅ্যাবজর্বড উইল ট্রাই টু লিভ দ্য রিঅ্যাক্টর কোর, নেভার টু রিটার্ন টু ইট, এবং উইল বি লস্ট, এবং নিউটন বের হয়ে যাওয়া মানে আমার একটা লস হওয়া, সাচ লসেস শুড বি মিনিমাইজড,
এবং এটা অবশ্যই মিনিমাইজ করা উচিত। ইট ইজ ডান বাই সারাউন্ডিং দ্য রিঅ্যাক্টর কোর বাই এ ম্যাটেরিয়াল কল্ড রিফ্লেক্টর হুইচ উইল সেন্ড দ্য নিউট্রনস ব্যাক ইনটু দ্য কোর। The returned neutrons can then cause more fission and improve the neutrons economy of the reactor. এটা একটা উপকারী জিনিস কখন, যখন আমার এনার্জি সোর্স বেশি লাগবে। যখন লাগবে না তখন তো আমি কন্ট্রোল রড দিয়ে সেটাকে অ্যাবজর্ব করাচ্ছি। জেনারেলি দ্য রিফ্লেক্টর ইজ মেড আপ অফ গ্রাফাইট অ্যান্ড বেরিলিয়াম। এরপরে আসলো রিঅ্যাক্টর ভেসেল। It is strong wall container housing the core of the power reactor. It contains moderator, অর্থাৎ এই যে পুরা ভেসেলটা এটাকে বলা হচ্ছে রিঅ্যাক্টর ভেসেল। বায়োলজিক্যাল শিল্ডিং, এই যে পুরা সিস্টেমটা একটা শিল্ডের মধ্যে রাখা হচ্ছে, রেইনফোর্সড একটা কনক্রিট কন্টেইনমেন্ট, এটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল শিল্ডিং। কারণ এই যে আমরা জানি তেজস্ক্রিয় জিনিসগুলো যেন বাইরে না ছড়ায়, এটাই তো আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ, এবং এটাই মেন কনসার্ন থাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের। তো এই কাজটা আমরা এখন করব এই বায়োলজিক্যাল শিল্ডিং দিয়ে। এরপরে আসলো কুল্যান্টের কাজ কি? কুল্যান্ট হচ্ছে এই যে এইটা, যে এইখানে হচ্ছে যে আমাদের রিঅ্যাক্টরের ভিতরে যে এনার্জিটা প্রডিউস হচ্ছে, হিটটা প্রডিউস হচ্ছে, এই হিটটাকে যদি আমি কোনো কিছু দ্বারা অ্যাবজর্ব না করতে পারি তাহলে এই ভেসেলটা বিস্ফোরণ ঘটবে। তার জন্য, এবং আমার বিস্ফোরণ ঘটানো মূল কথা না, এই যেই প্রত্যেকটা একটা করে ফিশনের ফলে যে 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি প্রডিউস হচ্ছে, সেটাকে কোনো কিছু দ্বারা অ্যাবজর্ব করা, এবং এই কুলিং এইটাই হচ্ছে আমাদের। তাহলে এইটা দিয়ে এখানে কুল্যান্ট হিসাবে কাজ করতেছে, এবং এখান থেকে বের হয়ে এসে এখানে একটা স্টিম জেনারেটর অর্থাৎ বয়লারের মধ্যে আসতেছে। এই বয়লারের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে টিউব আছে, টিউবের মধ্যে যাচ্ছে কুল্যান্টগুলো, তারপরে এই বাইর দিয়ে হচ্ছে ওয়াটার ঢুকতেছে, এবং এই ওয়াটার স্টিম হয়ে বের হয়ে যাচ্ছে। আমার স্টিম পাওয়া মানে স্টিম টারবাইন রান করা, তারপরে জেনারেটরে পাওয়ার পাওয়া, এবং সেটা স্টিমটাকে আবার কন্ডেন্স করে নিয়ে এসে এই ওয়াটার হিসাবে। এই তো সাইকেল। এখন এরপরে আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রেশারাইজার একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রেশারাইজার কি করে, যে যখন এটা আমরা দেখতে পাচ্ছি যে টাইপ অফ রিঅ্যাক্টর, একটা হচ্ছে বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর, প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর, সোডিয়াম গ্রাফাইড রিঅ্যাক্টর, ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। তো এই ধরনের অনেকগুলো রিঅ্যাক্টর আছে, তার মধ্যে আমরা দেখতেছি এখানে যে এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর। প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টরে এখানে একটা, এই সাইকেলে দেখতে পাচ্ছি একটা প্রেশারাইজার আছে। প্রেশারাইজারের কাজ কি, যে এই যে পিডব্লিউআর প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর আছে, সেটার প্রাইমারি লুপ, এটাকে বলা হচ্ছে প্রাইমারি লুপ। এই স্টিম সাইকেল যেটা র্যাঙ্কিন সাইকেলের মধ্যে চলে যাবে, সেটা হচ্ছে যে আমার সেকেন্ডারি লুপ। তো এই প্রাইমারি লুপের একটা নির্দিষ্ট প্রেশার কুল্যান্টের যে কুল্যান্টগুলো ব্যবহার করি আমরা, সেটার একটা নির্দিষ্ট প্রেশার মেনটেন করতে হয়। কারণ কি, কারণ হচ্ছে আমরা দেখতেছি এখানে পানি হিসাবে কুল্যান্ট ইউজ হচ্ছে, কুল্যান্ট হচ্ছে পানিকে কুল্যান্ট হিসাবে ইউজ করা হচ্ছে, কারণ পানির হচ্ছে হাই হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট একটা আছে। তো তাই যদি হয়, তাহলে আমরা জানি যে পানি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে 200+ টেম্পারেচার রাইজ করতেছে, তাহলে এখানে অবশ্যই এটার বাষ্প হয়ে যাওয়ার কথা। হচ্ছে না কেন? হচ্ছে না কারণ এখানে একটা প্রেশার আমরা মেনটেন করতেছি। আমরা জানি স্যাচুরেশন, এই প্রেশারটাকে যদি আমরা ধরে রাখতে পারি ওর বয়েলিং পয়েন্টের আগ পর্যন্ত, তাহলে এটার আর স্টিম জেনারেট হবে না। তো এই যে কাজটা আমরা করতেছি এত যত্নে, যে প্রেশারটাকে আমরা মেনটেন করতেছি, যখন আমি লোড বাড়াবো, অর্থাৎ আমার পাওয়ার জেনারেশন ধরা যাক 350 মেগাওয়াট একটা পাওয়ার প্ল্যান্ট, 300 তো আর হবে না, এখানে 2350 ধরি, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, বা 1350 ধরি। যদি আমাকে বলা হলো যে এখন আমার লোডটা রাখতে হবে 700 মেগাওয়াট, ফুল জেনারেশন লাগবে না, তখন আমি কি করব? তখন আমার এইখানে প্রোডাকশান কমায় দিতে হবে। কমায় যদি যখন দিচ্ছি, তখন কি হচ্ছে, যে প্রেশারটাকে যদি আমি কমায় ফেলি, তাহলে কি হবে,
আমার টেম্পারেচারটাকে আমি কমাবো বা এখানে এনার্জি স্টিম জেনারেশনটা আমার কমাতে হবে, কিন্তু যদি আমি এই প্রেশারটাকে কমায় ফেলি তাহলে এর ভিতরে তো ক্যাভিটেশন হয়ে যাবে, স্যাচুরেশনের নিচে চলে আসবে, আমার তো প্রেশার মেনটেন করা লাগবে। তার জন্য আমি আগে থেকে যদি এখানে একটা কুল্যান্টের ওই একই প্রেশার দিয়ে বা প্রেশারাইজড অবস্থায় এখানে একটা কুল্যান্টকে আমি রিজার্ভ রাখি সার্চ ট্যাঙ্কের মতো, তাহলে এই প্রেশারাইজারের যে কুল্যান্টটা প্রেশারাইজড অবস্থায় আসে সেটাকে দিয়ে আমি পরবর্তীতে কি করতে পারি, যে ওই যখন আমার প্রোডাকশানটা কম লাগবে তখন আমি এই প্রেশারটা মেনটেন করতে পারি। আবার একইভাবে যখন আমার সাডেন লোড ভ্যারিয়েশন আসলো অর্থাৎ বেশি হয়ে গেল, তখন আমার দরকার কি এটাকে কমানো, এই প্রেশারটাকে বেশি যেন না হয়ে যায় স্যাচুরেট। দ্যাট মিন্স আমার একটা পয়েন্টে, এই পয়েন্টে আমার প্রেশারটাকে মেনটেন করা লাগবে, এদিকে আমার কম এদিকে আমার বেশি। যদি কম হয় তাহলে এইখান থেকে প্রেশারাইজার থেকে প্রেশার দিয়ে এটাকে মেনটেন করবে। যদি বেশি হয় তাহলে এখানে অর্থাৎ সার্চ ট্যাঙ্কের যে কাজ সেই কাজটাই করে হচ্ছে আমার প্রেশারাইজার। তো এই প্রেশার মেনটেন করার জন্য প্রেশারাইজার লাগে। তো এই ছিল আমাদের আজকের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আমরা দেখলাম প্রত্যেকটা পার্টসের কাজ। তো এই পার্টসের কাজগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। তো এখন আমরা একটা অ্যানিমেশন দেখি। এই ভিডিওটাতে আমরা মোটামুটি বুঝতে পারবো যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে। তো এইখানে আমরা দেখি যে এইখানে এই যে সাইকেলটা আছে এটা হচ্ছে আমাদের প্রাইমারি লুপ, এবং এই যে সাইকেলটা আছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি লুপ। তো প্রাইমারি লুপে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা রিঅ্যাক্টর ভেসেল আছে। এই ভেসেল এখান থেকে আমরা দেখি যে এখানে কয়টা সাইকেল আছে, একটা হচ্ছে প্রেশারাইজড ওয়াটার আছে, একটা স্টিম আছে, এবং একটা হচ্ছে কুলিং সাইকেল আছে। এখানে কুলিং সাইকেল আছে একটা, একটা হচ্ছে যে প্রেশারাইজড ওয়াটার সাইকেলটাকে যখন আমরা এখানে মার্ক করে দিলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে এই যে সাইকেলটা এটা হচ্ছে আমাদের প্রেশারাইজড। এখন স্টিম সাইকেলটা যখন দেখতেছি তখন এই যে র্যাঙ্কিন সাইকেলের এই অংশটুকু দেখতে পাচ্ছি। আমরা এরপরে যদি কুলিং সাইকেলটাকে সিলেক্ট করে দিই তাহলে কি এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ডেন্সারের কুলিং সাইকেলটা। এখন যেটা হচ্ছে যে প্রেশারাইজড ওয়াটার যেটা আমরা দেখি যে এইখানে একটা রেইনফোর্সড একটা বায়োলজিক্যাল শিল্ড সেটা আছে। এখন এইখানে কন্ট্রোল রডগুলো আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি ফুয়েল রডগুলো আছে। এখন আমরা কন্ট্রোল রডটাকে উপরে উঠাচ্ছি, এই উপরে উঠানো নামানো এটা আমরা খেয়াল করি। এইখানে কালারটা চেঞ্জ হচ্ছে, একটু রেড হচ্ছে, আবার এইখানে এটা হলুদ হয়ে যাচ্ছে। যখন আমরা এটাকে উপরে উঠাচ্ছি তার মানে এখানে আমার হিটটা প্রোডাকশানটা বেড়ে যাচ্ছে। হিট প্রোডাকশানটা বেড়ে যাওয়া মিন্স আমার এখানে স্টিম জেনারেশন বেড়ে যাওয়া। আবার যখন এটাকে নিচে নামাচ্ছি তখন এটা হলুদ হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমার হিট জেনারেশনটা কমে যাচ্ছে। তো এই যেই জিনিসটা আমরা এর আগেও দেখলাম, যখন বিভিন্ন পার্টস পড়লাম তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখছি অলরেডি। তো এখন এরপরে আমরা দেখি যে এটাকে কমালে বাড়ালে আমরা এখানে কালারটা চেঞ্জ হচ্ছে, আবার হলুদ হয়ে গেল, তার মানে এখানে হিট প্রোডাকশানটা জেনারেশনটা কমে গেল। কমে যাওয়ার ফলে আমার স্টিম প্রোডাকশান কমে গেল। আবার এটাকে এইটা হচ্ছে আমাদের হিট কন্ট্রোল এবং করেসপন্ডিং স্টিম কন্ট্রোল। এই সাইকেলটা প্রেশারাইজড ওয়াটার, এটা আমাদের প্রাইমারি লুপে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে হিটটাকে কন্ট্রোল করতেছি, যেটা আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টে কোলের মাধ্যমে করে থাকি। এখানে আমরা এটা করতেছি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে। এখন স্টিম সাইকেলটা দেখি, নর্মালি এখানে আমার বয়লারে স্টিম প্রডিউস হলো, এখান থেকে এটা আসবে টারবাইন থেকে কন্ডেন্সার থেকে এটা পাম্প হয়ে আবার
সেটা যাবে হচ্ছে বয়লারে, এইভাবে চলতে থাকবে। এবং এইখানে আমার যখন স্টিম টারবাইনের সাথে একটা কাপলিং করা হলো জেনারেটরকে, এবং জেনারেটর থেকে পাওয়ার প্রডিউস হয়ে আমার গ্রিডে চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের স্টিম সাইকেলটা। এরপরে আমরা যখন কুলিং সাইকেল দেখি, তাহলে কুলিং সাইকেলে আমরা দেখতে পাচ্ছি যে এই কন্ডেন্সারের রিভার ওয়াটার বা এখানে কুলিং টাওয়ার যেটাই বলি না কেন, সেখান থেকে একটা কুল্যান্ট যাচ্ছে, তারপরে এটাকে স্টিমটাকে আমার হচ্ছে কুল করে আবার ফিড ওয়াটার পাম্প দিয়ে বয়লারে দেওয়া হচ্ছে। এখানে আরও একটা জিনিস দেওয়া যেতে পারে, এখানে আমরা জানি যে মেকআপ ওয়াটারটা দেওয়া হয়। তো এইভাবে আমাদের একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চলতেছে। আশা করি আজকের এই লেকচারে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে যাদের মোটামুটি বিষয়গুলো কনফিউশন ছিল, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াগুলো নিয়ে সমস্যা ছিল, আশা করি সব কিছুর সমাধান হয়ে গেল। তো সে পর্যন্ত এই পরবর্তী লেকচারে আমরা বাংলাদেশে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসতেছে আমরা জানি রূপপুরে, এবং সেই রূপপুরের পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে আমরা জানব, এবং খুঁটিনাটি পাওয়ার সিস্টেম সম্পর্কে আরও কিছু দেখব। তো ততক্ষণ পর্যন্ত আমরা ইঞ্জিনিয়ার্স ক্যাফের সাথেই থাকব, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ইঞ্জিনিয়ার্স ক্যাফের সাথে থাকার জন্য।